আসলে প্রেম ভালোবাসার নিজস্ব কোনো সংজ্ঞা হয় না। মানুষ নিজস্ব উপলব্ধিতে নিজস্ব কিছু সংজ্ঞা রেখে যায়। কারোর কাছে প্রেম মানে জীবন বরবাদ, তো কারোর কাছে জীবনের বেঁচে থাকার এক টুকরো রসদ। Ladies and gentlemen, you are under Love Area, the area of love, season 2. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 9:40 আমরা নিয়ে আসি এক একটা বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর তুমিও চাইলে পাঠাতে পারো তোমার ভালোবাসার গল্প। আমাদের জিমেল storyshadsinfo@gmail.com। বানানটি হলো STORYSHADESINFO@gmail.com। অনেক হয়েছে, এবারে শুধু তোমার জন্য মন যে কি চায়। বিচিত্রময় এই দুনিয়ার মাঝে মানুষ প্রায় হারিয়ে যায় বাস্তবতার ভিড়ে। বাস্তবকে চিনতে, জানতে বা মানতে অনেকখানি সময় পেরিয়ে যায় ঘড়ির কাঁটার সাথে। তবে এই বাস্তবতার থেকেও কঠিন একটি অনুভূতি আছে, কি জানেন? প্রেম। প্রেমকে উপলব্ধি করা এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। বর্তমান জামানায় মানুষ চোখের দেখায় ভালো লাগাকে বা বেশ কয়েকদিনের অভ্যাসের মতো কথা বলাকে প্রেম ধরে নেয়। কিন্তু সত্যি কি এত সহজ প্রেমে পড়া? যদিও বা প্রেম ভালোবাসার আদতে কোনো নিজস্ব ডেফিনেশনস হয় না, মানুষ নিজস্ব উপলব্ধিতে একটি নিজস্ব মতামত তৈরি করে এই প্রেম নামক অনুভূতির ওপর। কিন্তু আদতে প্রেম কি? কেনই বা তাকে উপলব্ধি করা কঠিন? শরতের গোধূলি আকাশ, পড়ন্ত সূর্যের মিঠে আলো এসে পড়েছে ভাত ঘুমে আচ্ছন্ন নীরবের মুখে। মাথার পাশে খোলা একটা ডায়েরি, তাতে কিছু একটা আধখানা অবস্থায় লিখে ঘুমের দেশে বিভোর হয়েছে সে। দরজায় বার কয়েক টোকা পড়ায় ঘুম ভাঙে তার। আড়মোড়া খেয়ে উঠে চোখ রোগড়ে নিয়ে দরজা খুলতেই দেখে মা দাঁড়িয়ে আছে। ছেলেকে এই অসময় অবধি ঘুমোতে দেখে বিভাদেবী বলেন, কি রে, এই অসময় ঘুমোচ্ছিলি নাকি? হ্যাঁ, ওই একটু চোখ লেগে গেছিল। বলো, কিছু বলবে মা? হ্যাঁ, ওই নিরুদের বাড়ি যাচ্ছি আমি একটু। পুজো তো সামনে, ওই বরণের আয়োজন জোগাড়পাতি করতে যাচ্ছি। তোর জন্য কি চা করে যাব, নাকি তুই নিজেই করে খাবি? নীরব একটা হাই তুলতে তুলতে বলে, না না, আমি করে নেব, তুমি যাও। ছেলেকে জানিয়ে বিভাদেবী বেরিয়ে যান। ঘুম ভাঙা দুটো চোখ ডলতে ডলতে নীরব জানলার পাশটা এসে দাঁড়ায়। সূর্য তখন পশ্চিমের দিকে আরো খানিকটা হেলে পড়েছে। সামনের মাঠে স্কুলে ফেরা বাচ্চাদের খেলা জমে উঠেছে। মানুষের আনাগোনা শুরু হয়েছে। লাল হয়ে আসা আকাশটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। একটা ভীষণ রকমের প্রশান্তি খেলে যায় তার ভিতরে। হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়তেই চমক ভাঙে তার। তড়িঘড়ি বিছানার উপর থেকে সেটাকে হাতে তুলে পৃষ্ঠা উল্টাতে থাকে। আধ লেখা সেই পৃষ্ঠাটা খুলে চোখ বুলোয়। তারপর সেটা বন্ধ করে যথাস্থানে রেখে দেয়। নিচে এসে রান্নাঘরে ঢুকে নিজের জন্য চা বানাচ্ছিল নীরব। এমন সময় নিরুদার ফোন আসে। এপাড়ার চৌধুরী বাড়ির ছেলে নিরঞ্জন ওরফে নিরু। নীরবের থেকে বয়সে বড় হলেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে। ফোন রিসিভ করেই নীরব বলে ওঠে, নিরুদা বলো।
কিরে কই তুই? সোনা কাকি তো আমাদের বাড়ি, তুই কই? আরে আর বলো না, দুপুরে খেয়ে উঠে কখন যে চোখ লেগে গিয়েছিল, তারপর যে কখন ঘুমিয়ে পড়েছিলাম। এই মা তোমাদের বাড়ি যাওয়ার সময় ডেকে দিল, তারপর উঠে একটু চা খাচ্ছি। আমি খেয়ে আসছি। আচ্ছা শোন, তাহলে খেয়ে ক্লাবের সামনে চলে আয়, আমি ওখানেই আছি। পুজোর কিছু জিনিস কিনতে হবে, তুই আয়, তারপর দুজনে একসাথে যাবো। নীরব ঠিক আছে জানিয়ে ফোন রেখে চায়ে মন দেয়। বেশ কিছুক্ষণ ধরে এই বিশেষ ভাবনারা বাসা বেঁধেছে তার মস্তিষ্ক জুড়ে। এক অদ্ভুত ভাবনা, যার কোনো তল সে খুঁজে পায় না। সন্ধ্যা তখন গাঢ়। পাড়ার ক্লাবের সামনে পৌঁছতেই নিরঞ্জনের সাথে দেখা হয়ে যায়। চল ভাই, কিছু জিনিস কেনার আছে, পরশু ষষ্ঠী। বলে নীরবকে বাইকে নিয়ে দশকর্মার দোকানের বাজারটুকু করতে চলে যায় তারা। প্রতি বছরের মতো এবছরও চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করে মা দুর্গার আহ্বান জানানো হচ্ছে। চারিদিকে ফুল, আলো, রঙিন কাপড় দিয়ে সাজানো। পাড়ার পুজো, তাই সবাই এখানে উপস্থিত হাতে হাতে কাজ করত। চারিদিকে লোকজন গমগম করছে। উঠোনের এক কোণে পাড়ার কিছু ছোটরা মিলে খেলছে। তিতাস অনেকক্ষণ ধরে একা বসে আছে। পিসির বাড়ির পুজো। প্রতি বছর দুটো সময় বাঁধা ধরা ভাবে তারা সপরিবারে এখানে আসে, এক দুর্গা পুজোয় আর এক কালী পুজোয়। এই দুটো পুজো অন্তত ধুমধাম করে হয় তার পিসির বাড়িতে। তিতাসকে দাওয়ার এক পাশে একলা বসে থাকতে দেখে বিভাদেবী বলেন, ও তিতাস, ওখানে একলা বসে আছিস কেন মা? আয় এদিকে আয়, তোর সাথে একটু গল্প করি। মণ্ডপের সামনে চৌধুরী গিন্নি অর্থাৎ তিতাসের পিসি বিভাদেবী এবং তিতাসের মা কুন্তি দেবী সহ আরও পাড়ার দুজন বউ মিলে পান সাজাচ্ছিলেন। বিভাদেবীর ডাকে এক ফালি মিষ্টি হেসে তিতাসও তাদের সঙ্গে গিয়ে বসে। ধীর, স্থির, শান্ত স্বভাবের মেয়ে তিতাস। স্বল্পভাষী ও লাজুক প্রকৃতির সে একটু। ভালো আছিস মা? সেই কবে এসেছিলি? সোনা কাকিকে তো তুই একেবারে ভুলেই গেছিস। হেমা, না না সোনা কাকি, তোমায় ভুলবো ভাবলে কি করে? চৌধুরী গিন্নি খানিক হেসে বলেন, তিতাস আমাদের ভারী শান্ত মেয়ে, বুঝলে সোনাদি? সাত চরে রা কাটে না, এমন মেয়ে বর্তমান সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। যেমন মেধা তেমনই গুণবতী। মেয়ের প্রশংসা শুনে গর্ববোধ করেন কুন্তি দেবী। সত্যি একখানি রত্ন ধরেছেন পেটে। বাধ্য সুশীল মেয়ে তার, ভারী আদরে। তবে আমাদের নীরবও কিন্তু মন্দ নয়, ভারী লক্ষ্মী ছেলে, বুঝলি কুন্তি? গোটা পাড়া জুড়ে অমন হীরের টুকরো ছেলে আমার আর কোথাও পাবি না। এ যুগের ছেলেদের তো দেখি সব সুযোগ পেলেই আগে উচ্ছন্নে যায়, কিন্তু আমাদের নীরব ও সবের ধারে কাছে অবধি নেই। চৌধুরী গিন্নির কথায় হাসেন বিভা দেবী। হ্যাঁ দিদি, এমন করে বলছো যেন নীরবকে আমি চিনি না। সেই ছোট থেকে দেখছি ওকে। আমাদের নীরু আর পলাশ ছাড়া তো কারুর সঙ্গে মেশে না। কি শান্ত, ধীর, স্থির স্বভাবের ছেলে। সেই জন্যেই তো সোনাদির ওপর আমার ভারী হিংসে হয়। অমন চাঁদের টুকরো ছেলে আমায় দিলে না কেন? ও তো তোমারই ছেলে দিদি। সেই ছোট থেকে নীরুর সাথে এবারই এসে সারাটিক্ষণ মামুনির কাছে যত আবদার ওর। এসবের মাঝখানে তিতাস কোথায় বেশ একটা হারিয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে দুজোড়া চোখ, ধীর, স্থির, শান্ত দুটি চোখ। কি অপূর্ব টান তাতে। ও তিতাস! হঠাৎ চৌধুরী গিন্নির ডাকে ঘোর কাটে তার। হ্যাঁ, ও হ্যাঁ পিসি, বলো। বলছি মা, আয় না আমার সঙ্গে একটু, পানগুলো দিয়ে আসি চল।
হ্যাঁ হ্যাঁ পিসি, চলো। উফ, সব কেনাকাটা কমপ্লিট। এবার চল একটু চা খেয়ে বাড়ি ফেরা যাক। নীরব লিস্ট দেখতে দেখতে বলে, এই নিরুদা, খড়ি মাটি নেওয়া হয়েছে? দাগানো নেই ওখানে? না, নেই, নেওয়া হয়নি। এক কাজ করো, তুমি চায়ের অর্ডারটা দিয়ে দাও, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি, বুঝলে? বলেই নীরব দৌড় লাগায়। দশকর্মার দোকানের সামনে গিয়ে নীরব হাঁপ ছেড়ে বলে, আহ কাকা, খড়ি মাটি দাওনি, জলদি দাও। দোকানদার জিভ কেটে বলে, এই যা, একদম ভুল হয়ে গেছে, দাঁড়াও বাবা, দিচ্ছি। দোকানে ভিড় কম, দুজন খদ্দের দাঁড়িয়ে আছেন। নীরব এদিক ওদিক চোখ দিয়ে জিনিস দেখতে থাকে। হঠাৎ তার নজর পড়ে এক কপতির ওপর। সামনের ফাস্ট ফুডের দোকানের সামনে দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে তুমুল কথা কাটাকাটি চলছে। নীরব বেশ কিছুক্ষণ দেখে বুঝতে পারে ছেলেটির কোনো বান্ধবীর অহেতুক কমেন্ট নিয়েই ঝামেলার সৃষ্টি। এই নাও তোমার খড়ি মাটি। নীরব খড়িমাটি নিয়ে সেই কপতির পাশ দিয়ে বেরিয়ে আসে। তার পুরনো সেই ভাবনা আবার ঘিরে ধরে। চায়ের দোকানে পৌঁছে নীরব খড়িমাটির প্যাকেট ব্যাগে চালান করে দোকানের থেকে জলের জগটা নিয়ে চোখ মুখ জল দিয়ে ধুয়ে নেয় খানিকটা। তারপর মুখ মুছে নিরঞ্জনের পাশে বসতেই নিরঞ্জন তাকে চা এগিয়ে দেয়। দশকর্মা মোটামুটি সব শেষ, এবার বাড়ি গিয়ে জমিয়ে আড্ডা দেব। ও ভালো কথা, তোকে তো বলাই হয়নি, আজ মামা মামিদের আসার কথা। এতক্ষণে চলেও এসেছে, মেবি তিতাসও আসবে এবারে। তিতাস নামটা হুট করে বেজে ওঠে নীরবের মনে। তিতাস, ধীর স্থির শান্ত স্বভাবী মেয়ে, তার দেখা অপূর্ব এক নারী অবয়ব। গতবারের একটি কথা মনে পড়ে নীরবের, কিন্তু নীরব, এই নীরব। হ্যাঁ হ্যাঁ, বলো। কিরে, কি ভাবছিস? ও তেমন কিছু না, বলে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দেয় সে। কিছুক্ষণ চুপ থাকার পর নীরব বলে ওঠে, আচ্ছা নিরুদা, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো তো। হ্যাঁ, কর না। আচ্ছা নিরুদা, প্রেম মানে কি? বাজারের শেষে পাড়ায় ঢোকার প্রথম মোড় এটা। তার সামনেই পাড়ার চায়ের দোকান। এই সময়ে এখানে লোকজনের আনাগোনা চলতেই থাকে। নীরবরা এখানে খুব একটা আসে না। ওদের আড্ডার আসর পাড়ার ভিতরে শিবুদার দোকানে। নীরু চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে বলে, এই রে, হঠাৎ এই অসময়ে প্রেম নিয়ে পড়লি কেন ভাই? কাউকে পছন্দ নাকি ভাই? আরে না না, দূর, তুমি বলো না, এমনি জিজ্ঞেস করছি, বলো না। দেখ, প্রেম হলো ভালোবাসার প্রথম ধাপ। মানে কাউকে ভালোবাসতে হলে আগে তার প্রেমে পড়তে হয়, তার প্রতি প্রেম উপলব্ধি করতে হয়। আর এই প্রেম উপলব্ধি করব কি করে? দেখ, এর মধ্যেই নিরঞ্জনের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে বাড়ি থেকে ফোন। রিসিভ করে কথা বলতে বলতে সে বলে ওঠে, ও মামারা চলে এসেছে, আচ্ছা আমরা আসছি, ওয়েট। এ নীরব, চল, তিতাসরা এসে গেছে। বাড়িময় লোকজন থাকার সত্ত্বেও তিতাসের কিছুতেই ভালো লাগে না। সে দোতলার বারান্দায় একলা বসে থাকে। এদিকটায় হালকা ঠান্ডা হাওয়া বয়। তিতাসের বেশ ভালো লাগে। সে খোপা করা চুলগুলো মুক্ত করে চোখ বুজে থাকে। বেশ শান্তি লাগে তার। লোকজনের ভিড়ভাট্টা শোরগোলের মাঝে মাথাটা যেন ধরেছিল তার। দোতলার এই বারান্দাটা বেশ নিরিবিলি। পরিবেশটা বেশ ভালো লাগে তার।
ধীরে ধীরে চোখ বুজে আসে তার। মনে পড়ে গতবারের কথা। তিতাস, তোকে আমি ভীষণ ভালোবাসি। কিরে, দাদা ভাইয়ের সঙ্গে দেখা না করে এখানে বসে আছিস? নিরঞ্জনের হঠাৎ আগমনে তিতাসের ঘুম কেটে যায়। তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে ছুট লাগায় সে নিরঞ্জনের দিকে। আরে দাদা ভাই, সে কখন থেকে এসেছি, কোথায় ছিলে তুমি? তিতাসের মাথায় আদুরে হাত রেখে সে বলে, এই একটু বাজারে গিয়েছিলাম। বল, কখন এলি? অনেকক্ষণ, বিকেলের দিকে। তুমি তখন ছিলে না। হ্যাঁ রে, ওই একটু দশকর্মা ছিল, তাই নীরবকে নিয়ে গেছিলাম। নীরব নামটা বহুদিন পর শুনছে তিতাস। তার মধ্যে একটা স্থির অপেক্ষা কাজ করছে নীরবকে একটিবার দেখার। কিরে, কি ভাবছিস? হ্যাঁ, না না, কিছু না। চলো নিচে যাই দাদা ভাই। হ্যাঁ চল, নিচে সব অপেক্ষা করছে। মণ্ডপের কাছে চৌধুরী গিন্নির নির্দেশে পলাশ এবং নীরব মায়ের বেদি সাজাচ্ছিল। তিতাসকে নামতে দেখে সেদিকে চোখ আটকে যায় নীরবের। সেই কবে শেষবার দেখেছিল মেয়েটাকে। তার হৃদয়ে রক্তস্রোত তীব্র হতে থাকে। খোলা চুলে শান্ত স্নিগ্ধ এক ফালি চাঁদ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। ও নীরব, বাবা ধর একটু পলাশকে, ও তো একা পারবে না। চৌধুরী গিন্নির করুণ ডাকে হুঁশ ফেরে নীরবের। তাকিয়ে দেখে পলাশ রঙিন শাড়ির গোছা নিয়ে প্রায় একদিকে হেলে পড়েছে। সাথে সাথে সে সামলে নেয়। রাতের খাওয়া দাওয়া সেরে উঠে নীরব বহুবার তিতাসকে খুঁজলেও কোথাও তাকে দেখতে পায়নি। তাই অগত্যা তার সাথে দেখা না করেই ফিরে আসতে হয় তাকে। আজ মহাষষ্ঠী। বোধন প্রক্রিয়ার মাধ্যমে মা দুর্গাকে মর্তে পুজো নিতে আসার আহ্বান জানানো হয়। এই দিনে কল্পারম্ভের মধ্যে দিয়ে শুরু হয় মায়ের বোধন। সকাল সকাল এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর দেবীর কাছে প্রার্থনা করা হয় যেন কোনো বিঘ্ন ছাড়াই সুষ্ঠুভাবে দশমী অবধি মায়ের পুজো হয়। এরপর একটি তামার ঘটে জল পূর্ণ করে দেবী দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। সূর্য ওঠার আগেই জল পরিপূর্ণের কাজ সারতে লাগে। তাই অন্ধকার থাকতে থাকতেই সবাই উঠে গেছে। বাড়িতে থাকলে তিতাস সহসায় এত ভোরে ঘুম থেকে ওঠে না, কিন্তু পুজোর একটিও পর্ব সে বাদ দিতে চায় না। তাই সেই কাক ভোরেই সেও বাড়ির সকলের সঙ্গে উঠে গিয়েছে। চৌধুরী পরিবারের সদস্য ছাড়াও নীরব, তার মা, বাবা এবং গ্রামের আরো 2-4 ঘর মানুষ ঘাটে গিয়েছিল। নীরবের কাল সারা রাত ঘুম হয়নি ঠিকঠাক। বারবার মনটা কেমন খচখচ করেছে গতবারের কথা ভেবে। বিজয়া উপলক্ষে পাড়ার ছেলেরা ভাং খেয়ে মত্ত ছিল। নীরব এসব জিনিসে অভ্যস্ত নয়, তবুও সেবার জোর করে অমিয়দা তাকে খাইয়ে দেয়। ধীরে ধীরে মাথাটা ভার হয়ে যায় তার। তারপর ভাসানের আগে সিঁদুর খেলার সময় নাকি সে সবার আড়ালে তিতাসকে টেনে এনে তাকে জড়িয়ে ধরেছিল। যদিও বা এসব কিছুই তার মনে ছিল না। হুঁশ যখন ফিরেছিল তখন সে নিরঞ্জনের ঘরে শুয়েছিল। বাড়ি কি মাথায় হাত দিয়ে মনে করতে চাইছিল কিছু একটা, ঠিক তখনই তিতাস আসে। একটা হালকা আকাশি শাড়ি, গা ভর্তি সিঁদুর। নীরবের বেশ মনে আছে। সে বাজি ধরে বলতে পারে অমন গা ভর্তি সিঁদুর নিয়ে আর কোনো মেয়েকে এমন সুন্দর লাগবে না। তিতাস এগিয়ে এসে জল দেয়। ছোট থেকেই তিতাসকে সে চেনে। বছরে 2-4 বার সে আসে পিসির বাড়ি। ছোট থেকে নীরব, নিরঞ্জন, তিতাস ও পাড়ারই ছেলে পলাশ একসাথে খেলে বড় হয়েছে। তবু কোথায় একটা যেন তিতাসের প্রতি খোলামেলা হতে পারে না নীরব। মেয়েটাকে দেখলেই কেমন যেন হয় তার। অমন লাজুক,
শান্ত ধীর স্থির মেয়ে, মনে হয় যেন আদুরে বাগানের ফুল সে। জলের গ্লাসটা হাতে নিতেই তিতাস তাকে সবটা জানায়। লজ্জায় ভয়ে যেন মাটির সাথে মিশে যেতে মন চাইছিল নীরবের। সব শুনে শটান উঠে দাঁড়াতে গেলে তিতাস তার হাত ধরে বলে, ওকে, ওঠো না, মাথা ঘোরাবে তো। গোটা ঘর জুড়ে নীরবতা। নীরব বুঝতে পারে না সে কি বলবে। তার বুকের মাঝে যেন এক উথাল পাথাল স্রোত বইছে। আসলে ওরা জোর করে ভাং খাইয়ে দিয়েছিল তো, তাই। তুমি আমাকে ভালোবাসো নীরবদা? নীরব বিস্ময় হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ এমন প্রশ্ন? আমাকে জড়িয়ে ধরে তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে তুমি নাকি আমায় ভালোবাসো। নীরব আর এক মুহূর্ত দাঁড়ায় না, তড়িঘড়ি বেরিয়ে যায় ঘর ছেড়ে। তার মস্তিষ্ক জুড়ে একটাই কথা বাজছে শুধু, না না, এই আমি কি করলাম। তারপর দুদিন মতো নীরব ঘর থেকে বের হয়নি, কারো ফোনও ধরেনি। নিরুদাকে বলেছিল শরীর খারাপ, তাই আসতে পারবে না। দুদিন পর ও বাড়ি গেলে জানতে পারে তিতাস চলে গেছে। সেদিনের পর থেকে প্রতিদিন মেয়েটাকে ভীষণ মনে পড়ত নীরবের। এই নীরব। নিরঞ্জন পিঠে হাত রাখতেই হুঁশ ফেরে নীরবের। হ্যাঁ 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 দাদা, বলো। কি ভাবছিস তুই? কি কি বললাম শুনেছিস সব? ঘাট ভর্তি লোক, পূবের আকাশ হালকা লাল হয়ে এসেছে। ঘুম চোখে চারিদিক ঠিকভাবে নজর করেনি নীরব। জল ভরে ফেরার সময় হঠাৎ মাঝ রাস্তায় চৌধুরী গিন্নি বলে ওঠেন, ও রে, দেখেছো সাদা ফুল লাগবে। ও নিরু, ও নীরব, বাবা কাবেরী পিসির বাড়ি থেকে কত সাদা ফুল পেরে আন না বাবা। নীরব এগিয়ে এলেও নীরু আপত্তি জানিয়ে বলে, আমি মিষ্টির দোকানে যাব তো মা, ফুল আনতে নীরব আর তিতাসকে পাঠিয়ে দাও না হলে। তিতাসের নাম শোনা মাত্রই আবারও সেই আনছান ভাবটা ফুটে ওঠে তার মধ্যে। আচ্ছা বেশ। ও তিতাস, কই গেলি মা? একটু নীরবকে নিয়ে যা তো কাবেরী পিসির বাড়ি, ওখান থেকে সাদা ফুল নিয়ে আয়, ওদের বলা আছে। ভিড় ঠেলে এক পা দুপা করে এগিয়ে আসে তিতাস। সাদা একটা সালোয়ার, কপালে ছোট্ট কালো টিপ। নীরবের মধ্যে আনছান ভাব আরো দ্বিগুণ বেড়ে যায়। ও মা, যা তো নীরবের সঙ্গে গিয়ে ফুলগুলো নিয়ে আয় তো। বাবা নীরব, যাও তো বাবা, তিতাসকে সঙ্গে নিয়ে একটু নিয়ে এসো। নীরব আর কথা বাড়ায় না। তিতাসকে সঙ্গে করে সে কাবেরী পিসির বাড়ির দিকে রওনা হয়। শরতের মরশুম হলেও হেমন্তের কানা ঘুষু ফিসফাস শোনা যায়। হালকা কুয়াশার আস্তরণ জমতে শুরু করে রাত থেকে। সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতেই সেগুলো হারিয়ে যায়। রাস্তার মধ্যে এক প্রকার দূরত্ব বজায় রেখে চলে নীরব। তার কথা বলতে তীব্র ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেকে দমিয়ে রাখে সে। উফ, আর কত দূরে? একটু ভ্যাবা চাকা খেয়ে নীরব জিজ্ঞাসা করে, মানে? মানে কাবেরী পিসির বাড়ি আর কত দূরে? ও হ্যাঁ হ্যাঁ, ওই সামনে। নীরব জানে না তার মধ্যেই অস্বস্তির কারণ কি। আর তিতাসকে ভালো লাগে, কিন্তু সে ভালো ঠিক বাসে কি, নাকি গতবারের ওই বিষয়টার জন্যই এত ইতস্তত। কিন্তু সে এটুকু জানে তার তিতাসকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই স্তক সে বহুবার তিতাসকে কাজের ফাঁকে দেখেছে। কখনো বাচ্চাদের সাথে বসে গানের লড়াই খেলার সময়, কখনো বা বেদির সামনে আলপনা দেওয়ার সময়, কখনো ক্লান্ত দুটি চোখে ঢুলতে থাকা অবস্থায়, কখনো বা ঘুম ভেঙে অলস দুটি চোখে। তার ভালো লাগে। তিতাসের প্রতি একটা অদম্য ভালো লাগা আছে। কিন্তু সে কাছে এলেই নীরবের হৃদয়ে দামাদা বাজতে থাকে। উথাল পাথাল এক অনুভূতি জাগে। সে জানে না কেন এমন হয়, তবে ভালোবাসা ঠিক নয়, ভালো লাগা আছে তার প্রতি। কাবেরী পিসি, ও কাবেরী পিসি, বাড়ি আছো নাকি?
নীরবের হাঁক ডাকে জরাজীর্ণ পলেস্তরা খোসা একটি একতলা বাড়ির ভেতর থেকে বয়স্কা এক বৃদ্ধা বেরিয়ে এলেন। ইনি কাবেরী সাহা। বিধবার এককালে প্রচুর দেমাগ ছিল। বড় সরকারি স্কুলের মাস্টার ছেলেরা, বিদেশে থাকে। উঠোনে একটি কাক এসে বসলেও তার 14 গোষ্ঠীর একেবারে উচ্ছিষ্টি করে দিত। পাড়ার ছোঁড়া ছোকরারা যদি ওনার বাড়ির উঠোন থেকে একটি পড়া পাতাও নিত তবে তার একেবারে ষষ্ঠী পুজো করে দিতেন তিনি। অথচ কালের চক্করে বৃদ্ধার আজ কি করুণ দশা। স্বামী মারা গেলেন, বিধবা কালে ছেলেরাও দেখল না। আজ সে সম্পূর্ণ একা। কে? আরে আমি গো, দত্তবাড়ির নীরব। ও নীরব, বল বাবা, এত সকালে? মামুনি পাঠিয়েছেন, ওই পুজোতে সাদা ফুল লাগতো পিসিমা, তাই আর কি। ও হ্যাঁ হ্যাঁ, আমাকে কাল রাঙা বউ বলেছিল। যা বাবা, ওই ওই পিছনে গাছ আছে, একটু পেরে নিগে যা। পিসিমা এতক্ষণ তিতাসকে খেয়াল করেন। নীরব সরতেই ওনার চোখ পড়ল। ফর্সা টুকটুকে শরতের মেঘের মতো একটি মেয়ে। ও মা, এটা কে রে তোর সঙ্গে? নীরব তিতাসের দিকে তাকিয়ে বলে, ও নিরুদার মামাতো বোন তিতাস। তিতাস, ইনি কাবেরী পিসমা। তিতাস এগিয়ে গিয়ে প্রণাম জানায়। বেঁচে থাক মা, কি মিষ্টি দেখতে রে তোকে। তুই রাঙা বউয়ের দাদার মেয়েটা না? হ্যাঁ পিসি। পূবের আকাশে সূর্য উঠেছে, পাখিদের ডাক দূর থেকে ভেসে আসে। নীরব ফুল পাড়ার জন্য ডাল এলিয়ে আনে, তার সাথে তিতাসও ফুল তুলছে। রাখবার জন্য সাঁজি না আনায় তিতাস নিজের ওড়নার মধ্যেই রাখছে। ফুল পাড়ার সময় নীরব খুব কাছ থেকে তিতাসকে দেখে। তার মুখের উপর 2-4 গোছা ফুল এসে পড়েছে। খুব আদর করে তাদেরকে কানের পাশে সরিয়ে সে আবার ফুল তুলতে থাকে। নীরব এক দৃষ্টে তাকিয়ে থাকে, দেখে আর মুচকি হাসে। কি অপূর্ব, কি মিষ্টি মেয়েটা। কত কবি সাহিত্যিক মেয়েদের কাজল পরা চোখের তারিফ করে কত কিছু লিখেছে, কিন্তু নীরব, সে তো ঘুম ভাঙা দুটো মায়া ভরা চোখ নিয়ে 1001টা উপন্যাস গুছিয়ে ফেলতে পারে। বাগান বিলাসের মতো শোভা দেয়। পৃথিবীর সবটুকু শান্তি যেন এই মেয়েটির মধ্যেই আছে। নীরবদা, বলো। হাসছো কেন? নীরব এবার একটু অপ্রস্তুত হয়ে বলে, কোথায় না তো, হাসিনি তো। হয়ে গেছে ফুল তোলা, চলো বাড়ির দিকে রওনা হই তাহলে। তিতাস নীরবের হাত আটকে বলে, দাঁড়াও। নীরবের বুকের ভেতর প্রবল ঝড় উঠেছে যেন। তুমি কি গতবারের বিষয়টা নিয়ে এখনো ভাবছো? নীরব ঘুরে দাঁড়ায় তার দিকে। 2 দিন হতে গেল আমি এসেছি, আশাস্তক দেখছি তুমি শুধু পালিয়ে বেড়াচ্ছ। কেন? নীরব জবাব দেয় না, সে চুপ থাকে। কি বলবে সে? নীরবদা, তুমি কি আমায় ভালোবাসো? নীরবের হৃদয়ের গতি তীব্র থেকে তীব্রতর হয়। সে তড়িঘড়ি তার হাত ছাড়িয়ে বলে, দেরি হচ্ছে, বাড়ি চলো। বলে এগিয়ে যায়। তিতাস করুণ চোখে তাকায় সেদিকে। সে ভালোবাসে নীরবকে, বহু আগে সেই উচ্চ মাধ্যমিকের সময় থেকে। ভীষণ ভালো লাগে তার এই লাজুক স্বভাবের নীরবকে। কিন্তু অপর প্রান্তের অনুভূতিটুকু না বুঝলে সে নিজের মনোভাবটা প্রকাশ করবে কি করে? কাল অষ্টমী। সপ্তমীর রাতের থেকেই সব তড়িঘড়ি চলছে। বাড়ির বউরা পুজোর জোগাড় করতে ব্যস্ত। মেয়েরা অঞ্জলি শাড়ি বাছাইয়ে। পুজো উপলক্ষে নিরঞ্জনের কয়েকজন বন্ধু ও বড় জেঠুর পরিবার এসেছে। বাড়ি ভর্তি লোকজন। এই 2 দিনে তিতাসের সাথে নীরবের কোনো রকমই কথা হয়নি।
ও বাড়ি থেকে রাতে নিরঞ্জন নীরবকে আটকে দেয়। দূর, সকালেই অঞ্জলি, তোর গিয়ে লাভ নেই, রাতে এখানেই থাক, আড্ডা হবে। অগত্যা সেই রাতে সেখানেই থাকে নীরব। আজকের আড্ডাটা দোতলার ঘরে। নিরঞ্জন, তার 4 বন্ধু, জেঠতুতো দিদি, পলাশ, তিতাস এবং নীরব, সব মিলিয়ে জমজমাট ব্যাপার। বিভিন্ন প্রসঙ্গে আলোচনার মাঝে নিরঞ্জনের এক বন্ধু অপূর্ব বেশ কিছুক্ষণ তিতাসের দিকে তাকিয়ে রয়েছে। এক পর্যায়ে তিতাসের সাথে যেচে আলাপ করতে গেলে সে অল্প শব্দ ব্যয়ে তার লো ইন্টারেস্টটা বুঝিয়ে দেয়। তিতাসের দৃষ্টি একজনের উপরেই। সে বারবার নীরবের দিকে করুণ আকুতি নিয়ে তাকায়, কিন্তু প্রতিবারই নীরব যেন ভীষণ তাচ্ছিল্যে চোখ সরিয়ে নেয়। অপূর্ব বুঝতে পারে এখানে জায়গা করতে গেলে একটু সময় খরচ করতে লাগবে। নীরব আড়াল থেকে বিষয়টা লক্ষ্য করে। 12:30 অবধি জমজমাট আড্ডার পর সকলেই ঘুমের দেশে পাড়ি জমায়। নীরব নিরঞ্জনের সঙ্গে তার ঘরে রয়েছে। তার 2 চোখে ঘুম নেই। সে বারবার তিতাসের প্রশ্নের কথাটা ভাবছে। সে কি সত্যি ভালোবাসে? কিন্তু এত সহজে কিভাবেই বা ভালোবাসা হয়? ভালোবাসা হতে তো অনেক সময় লাগে। তিতাসকে তার ভালো লাগে, হয়তো সে চলে গেলে সব কেটে যাবে। ঘুম আসে না নীরবের। সে বিছানা ছেড়ে বারান্দায় যায়। পুরো বাড়ি এখন শান্ত। নিচের তলা জুড়ে শুধু আলো। নীরব বারান্দায় এসে বসে। হঠাৎ সে লক্ষ্য করে চাদর গায়ে কেউ মণ্ডপের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ ঢাকা। চাদর সরতেই নীরব লক্ষ্য করে তিতাস। এত রাতেও ঘুমোয়নি, প্যাঁচা নাকি? মনে মনে বিড়বিড় করে সে। তারপর ওপর থেকে এক দৃষ্টে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। কি অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী! তিতাসকে দূর থেকে দেখলেই নীরবের সমস্ত ভয়, দুঃখ, রাগ সব কেটে যায়। তবে সে কাছে আসলেই তার ইচ্ছে করে পালিয়ে যেতে। ছোট থেকেই সে তিতাসকে চেনে। তারা একসাথে খেলেছে, বড় হয়েছে। তবু কখনো তার প্রতি কোনো খারাপ মনোভাব সে আনেনি। অষ্টমীর সকাল। চারিদিকে ঢাক, কাসর, ঘণ্টার আওয়াজ, বাড়িময় ধূপ ও ধুনোর গন্ধ। নীরব, নিরঞ্জন এবং তার বন্ধুরা পুজোর কাজে ব্যস্ত। নীরব সকাল সকাল স্নান সেরে হলুদ পাঞ্জাবি গায়ে দিয়েছে। তামাটে বর্ণের নীরব অপূর্ব সৌন্দর্য বহন করছে যেন। চৌধুরী গিন্নির কাজের ফাঁকে একবার নীরবকে দেখে নজর কেটে দেয়। ছোট থেকে নীরব তার বড় আদরের। সে নিরঞ্জন এবং নীরবকে কখনো আলাদা চোখে দেখেনি। মায়াভরা মুখ নিয়ে যখন নীরব তাকে মামুনি ডেকে বায়না করত, সে সব ফেলে নীরবের আবদার মেটাত। এই নিয়ে কখনো কেউ আপত্তি জানায়নি। প্রথম ব্যাচের অঞ্জলি শেষ হলে দ্বিতীয় দল এসে ভিড় জমায়। পাড়ার প্রায় সকলেই এখানে অঞ্জলি দেবে। নীরব ঠাকুর মশাইয়ের কথার মতো ফুলের ডালা সবার মধ্যে বিলিয়ে দেয় ফুল নেওয়ার জন্য। নীরব, নীরু, তোরা তো অঞ্জলি দিসনি বাবা, এবারে তোরাও দাঁড়িয়ে পড়, এদিকে এবার আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ নীরু, ও নীরব, যাও বাবা, তোমরা এবার অঞ্জলিটা সেরে ফেলো। নিরঞ্জন নীরবের দিকে তাকিয়ে বলে, চল ভাই, তাহলে আমরাও সেরে ফেলি অঞ্জলি। নীরব আপত্তি না জানিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে পড়ে। হাতে ফুল নিয়ে সে একবার চারিদিকটা দেখে। তিতাসকে সকাল থেকে দেখেনি একবারও সে। সবাই ফুল পেয়েছ? ঠাকুরমশাই, আমি পাইনি। পাশ থেকে আসা চিরপরিচিত কণ্ঠ শুনে নীরব ফিরে তাকায়। মেরুন রঙের সোনালি পাড় বিশেষ একটি শাড়ি, হাতে সোনালি ছুরি, খোলা চুল। এই প্রথমবার তিতাসকে এত কাছ থেকে দেখেও কোনো আনছান ভাব আসেনি তার, বরং ভীষণ রকমের ভালো লাগছে তাকে।
ইচ্ছে করছে সব ফেলে এভাবেই সে দেখতে থাকুক তিতাসকে। হঠাৎ নিরঞ্জনের বন্ধু অপূর্বকে তিতাসের পাশে দেখে ঘোর কাটে নীরবের। সে আসার পর থেকেই তিতাসের পিছু নিয়েছে। বাহ, বেশ চমৎকার লাগছে তো তোমায় তিতাস। ধন্যবাদ। মানে আমাকে কেমন লাগছে বললে না তো? ভালো লাগছে। নীরবের ভালো লাগে না। এত কথা বলার কি আছে অচেনা ছেলের সাথে? ঠাকুর মশাই মন্ত্রপাঠ শুরু করে। নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নীরব মাঝে মাঝে আর চোখে দেখে নেয় তিতাসকে। আজ তার বেশ ভালো লাগছে। সকালের খাবারে আজ লুচি, আলুদম, পায়েস, মিষ্টি, সাথে ফল। তিতাস ফল বিতরণ করছে, তার পাশে অপূর্ব মিষ্টি, নীরু লুচি আর নীরব তরকারি। সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে অপূর্ব বেশ আলাদাই খাতির করছে তিতাসের সাথে। বিষয়টা নীরবের মোটেও পছন্দ হচ্ছে না। খাওয়া দাওয়া সেরে সবাই উপরের ঘরে আড্ডা দিতে যায়। নিচে তখন দুপুরের ভোগের আয়োজন চলছে। দোতলায় এসে সবাই সবার মতো আড্ডায় ব্যস্ত। নীরব এবং নীরু ক্লাবের বিষয় নিয়ে আলোচনা করে জানলার সামনে এসে বসে। খাটের উপর তিতাস, পলাশ, বিদিশা এবং নিরঞ্জনের জেঠতুতো দিদি এবং তার বাকি বান্ধবীরা বসে কথা বলছে। তিতাস অনেকক্ষণ যাবৎ হাতের চুড়ি খুলতে ব্যস্ত। দে, আমাকে একবার দে, দেখি তো আমি পারি কিনা বলে খুলতে গেলে ব্যর্থ হয়। ধুর ব্যাং, পড়ার সময় কি সুন্দর ঢুকে গেল, আর এখন দেখো ব্যাগের ছাতা বেরই হতে চাইছে না। আরে উফ বাবা। তিতাস বিরক্ত হয়ে ওঠে। নীরব দূর থেকে লক্ষ্য করে আর তার হাসি পায়। মেয়েটাকে রাগলেও কি মিষ্টি মানায়। ইতিমধ্যে ঘরের ভিতর অপূর্ব ঢোকে। হাই, হ্যালো, আসতে পারি আপনাদের আড্ডায়? নীরবের অঙ্গ যেন জ্বলে যায়। ঘরের মধ্যে ঢুকে বলে আসতে পারি। অপূর্ব ঢোকা মাত্রই সে তিতাসকে চুড়ি নিয়ে যুদ্ধ করতে দেখে সে সেদিকে এগিয়ে যায়। নীরব জানত অপূর্ব ঠিক এমন কিছুই করবে। এই আরে আরে, কি হয়েছে তিতাস? চুড়ি খুলছে না? এই দাও 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 দাও, আমি চেষ্টা করি, দাও। নরম হাতে টান লাগতেই তিতাস কুকিয়ে ওঠে। নীরু কিছু বলার আগেই নীরব উঠে গিয়ে তিতাসের হাত টেনে নিজের হাতে নিয়ে বিদিশার কাছ থেকে ড্রেসিং টেবিল থেকে ক্রিমটা চেয়ে তারপর হাতের চারপাশে ক্রিম মাখিয়ে আলতো চাপ দিতেই সব চুড়ি বেরিয়ে আসে। অপূর্বর দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি দিয়ে নীরব বলে, গায়ের চড়ে সব হয় না, বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয়। তারপর তিতাসের দিকে তাকিয়ে বলে, যে জিনিস অজান্তে ব্যথা দেয় সে জিনিস যেন আর না পড়া হয়। কথা শেষ করেই সে বুঝতে পারে সবাই তার দিকে তাকিয়ে আছে। নীরবের লজ্জা লাগে। সে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন পিছন নিরঞ্জনও যায়। বাড়ির পিছনে একটি ফাঁকা জায়গায় নীরব বসে আছে। পাশে নিরঞ্জনও গিয়ে বসেছে। দুজনেই চুপচাপ। তারপর, তুই তখন ওভাবে রিয়াক্ট করলি কেন বলতো? নিরঞ্জনের কথায় ঘাবড়ে যায় নীরব। এমনি ওভাবে তিতাসের। তুই কি তিতাসকে ভালোবাসিস নীরব? নীরব চুপ হয়ে যায়। আবার একরাশ আনছান ভাব তাকে ঘিরে ধরে। আরে না না, সত্যি করে বল, আমি কিন্তু লক্ষ্য করেছি। নীরব চুপ থাকে। সে তো জানেই না এই অনুভূতিটাকে কি বলে আদতে, ভালোবাসা নাকি মোহ। নীরব, আমি জানি না নীরুদা, বিশ্বাস করে আমি সত্যি জানি না। আর তুমি আমার ছোটবেলার সব থেকে কাছের, তোমার সাথে আমার সব মেলামেশা। আমি তোমার কাছে কিছু লুকাবো না। হ্যাঁ, তিতাসকে আমার ভালো লাগে। ওর ধারে কাছে কেউ ঘেসলে আমার রাগ হয়, কিন্তু ও আমার কাছে এলে আমার কেমন যেন একটা করে, আমার ভিতরে সব উথাল পাতাল করে। আমি বুঝতে পারি না কি করব। আচ্ছা নীরুদা, এটা কি ভালোবাসা নাকি জাস্ট অ্যাট্রাকশন? নিরঞ্জন হেসে নীরবের মাথায় হাত রেখে বলে, তুমি প্রেমে পড়েছো ভাইটি।
প্রেমে পড়েছি? আগে দেখ, প্রেম হলো এমন এক অনুভূতি যা মানুষকে হয় বরবাদ করে দেবে, নতুবা ঠেলে দেবে অবাধ ভালোবাসার জোয়ারে। নির্ভর করছে তুই কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিস। ভালোবাসার প্রথম ধাপ হলো প্রেম। এ এক সাধনা। এই সাধনা ঠিকভাবে করলে ভালোবাসার প্রাপ্তি, না হলে জীবন শেষ। দেখ, তিতাস আমার বোন হলেও তুই আমার বন্ধু, ভাই, সব। ওকে আমি যতটা চিনি তার থেকেও ভালো করে চিনি তোকে। তাই এটুকু বলবো, যদি প্রেম উপলব্ধি করিস তবেই ওর হাতটা ধরিস। বাকি মেয়েটাও তোকে বড্ড ভালোবাসে। সন্ধ্যাবেলায় পুজোর পরে ধুনুচি নাচ হবে। নীরব, নিরঞ্জন ও ওর বন্ধু এবং পাড়ার আরও কিছু ছেলে মিলে ধুনুচি নাচবে। তারপর মেয়েরা। নীরব ধুতি পাঞ্জাবি পরে তৈরি। নিরঞ্জন তাকে ডাকতে এসে বলে, বাবা, যা সুন্দর দেখাচ্ছে তাতে গ্রামের মেয়েদের নজর থেকে বাঁচানো মুশকিল ভাই তোকে। কাকে বাঁচানো মুশকিল শুনি? চৌধুরী গিন্নি আর বিভা দেবীর আগমনে ঘুরে তাকায় ওরা। মা, সোনা কাকি, দেখো তোমাদের আদরের ছেলেকে। আজ গ্রাম শুদ্ধ মেয়েরা তোমার ছেলের দিকে নজর দেবে। মোটেই না, বলে চোখের কাজল নিয়ে দুই ছেলের কানের পিছনে দিয়ে বলে, আমার দুই রতনের জন্য আমি লক্ষ্মী আনবো। বলেই বিভা দেবীর দিকে তাকিয়ে বলেন, কি সোনাদি, দেবে তো আমায় দায়িত্ব? তোমার ছেলে, তুমি যা বুঝবে। আর লক্ষ্মীকে যদি নারায়ণ স্বয়ং পছন্দ করে আনে তাহলে তো আরো ভালো। আমার নীরবের পছন্দের ওপর বিশ্বাস আছে আমার। নীরব হাসে, সাথে নীরুও। নিচে নেমে জোরদার ধুনুচি নাচের আয়োজন হয়। নীরব, নীরু, অপূর্ব, পলাশ পাল্লা দিয়ে ধুনুচি নাচে। মেয়েদের দলে তিতাসকে লাল শাড়িতে দেখে চোখ ধাঁধিয়ে যায় নীরবের। সে উপলব্ধি করে সে প্রেমে পড়েছে। তিতাসের প্রতি তার অসম্ভব প্রেম জন্মেছে। ধীরে ধীরে মেয়েরাও যোগ দেয়। আজ প্রথমবার তিতাসের সাথে ধুনুচি নাচে নীরব। অসম্ভব ভালো লাগে তার। আজ কোথাও যেন কোনো বাধা নেই, অফুরন্ত প্রেম ছড়িয়ে আছে চারিদিকে। লাল শাড়ি পরিহিতা এক অপূর্ব সুন্দরী, যার প্রতি সত্যি প্রেম আছে নীরবের, তার সঙ্গে আজ সে মন খুলে নাচছে। কোনো ভয় নেই, কোনো আনছান ভাব নেই। সে দিব্যি হেসে খেলে নাচছে তার সাথে। তিতাসেরও আনন্দ হয়। নীরব প্রথম এতটা খোলামেলাভাবে মিশছে তার সঙ্গে। রাতের খাওয়া দাওয়ার পর আজকেও আড্ডা বসেছে। তিতাসের মনটা বেশ ভাল লাগছে। নীরবেরও আজ সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে জানা। তিতাস নীরবের দিকে তাকায়, সেও তাকিয়ে আছে তিতাসের দিকে। দুজনে চোখ দিয়ে যেন একে অপরকে কবিতা আদান প্রদান করতে থাকে। নীরু ব্যাপারটা লক্ষ্য করে একটু ব্যঙ্গ করে বলে, বুঝলি তো পলাশ, চোখে চোখে চোখাচোখি, মুখে বাকি নেই। নীরব তিতাস চোখ সরিয়ে নেয়। আড্ডার মাঝেই তিতাস উঠে বাইরে চলে যায়। আহা, শরম পেলি নাকি? অপূর্বর বিষয়টা মোটেও ভালো লাগে না। সে উঠে বেরিয়ে যায়। তিতাস বারান্দায় এসে নীরবের কথা ভাবে। তার চোখ, হাসি, সব। আমারও পরাণে যে গান বাজিয়েছে। তুমি নীরবকে ভালোবাসো? কে? ও, আপনি? উত্তরটা আমি এখনো পেলাম না। তার উত্তর আমি আপনাকে কেন দিতে যাব? আশ্চর্য তো। দেবে তিতাস, অবশ্যই দেবে। বলো, তুমি ওকে ভালোবাসো? বাসে।
আচমকা উত্তরে অপূর্ব পিছন ফিরে দেখে নীরু এবং নীরব দাঁড়িয়ে। দুজনেই স্থির দৃষ্টিতে এগিয়ে আসে। হ্যাঁ, তিতাস আমায় ভালোবাসে। তো ও কি নিজের মুখে বলেছে? না বললেই বা, তোর এত ইন্টারেস্ট কেন? দেখ অপু, তুই আমার বন্ধু হোস, বাট নীরব আমার ভাই। অপূর্ব তিতাসের দিকে তাকিয়ে জোর করে প্রশ্ন করে, তুমি ওকে ভালোবাসো তিতাস? সে কিছু বলার আগেই নিরঞ্জন অপূর্বর হাত ধরে টানতে টানতে নিয়ে বাইরে চলে আসে। নীরব তিতাসের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? গুড। একটা প্রশ্ন করব? অবশ্যই। তিতাস এগিয়ে এসে নীরবের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি তোমায় ভালোবাসি এটা তুমি জানো, কিন্তু তুমিও কি আমায় ভালোবাসো নীরবদা? নীরব তাকিয়ে থাকে তিতাসের চোখের দিকে। কাল বাদে পরশু মায়ের ভাসান, শরতের পর ধীরে ধীরে হেমন্ত শীতকে টেনে আনবে, অথচ তিতাসের চোখ দুটো যেন নীরবের হৃদয়ে শীতল করে দেয়। সে উষ্ণ ছোঁয়া পেতে ধীরে ধীরে এগিয়ে যায় তিতাসের ঠোঁটের দিকে। তারপর কি মনে হতেই ছেড়ে দেয়। তিতাসকে রেখে বেরিয়ে যায় নীরব। নবমীর সকাল, চারিদিকে ব্যস্ততা। তিতাস ঘুম থেকে উঠেই জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে ঝলমলে মিঠে রোদ। তিতাস, যা না মা, মুখটা ধুয়ে আয়, খেতে দি। কে রেডি হয়ে নিচে আয়। তিতাস জানলার ধারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আচ্ছা, সত্যি কি নীরবদার মনে কিছু নেই আমার প্রতি, নাকি আমি ভুল ভাবছি? হাজার একটা প্রশ্ন ঘিরে ধরে তার মাথায়। তিতাস প্রশ্রয় দেয় না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যায়। খাবার পরিবেশন করছে নীরু আর নীরব। তিতাসকে দেখে মুচকি হাসলে তিতাস মুখ ঘুরিয়ে চলে যায়। একার মতো খাবার নিয়ে খেয়ে নেয়। সারা দিন নীরবের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে সে। এদিকে নীরব হন্যে হয়ে উঠেছে তার জন্য। হঠাৎ হলো কি মেয়েটার? রাতের দিকে নীরুকে ব্যাপারটা জানাতেই সে বলে, দাঁড়া, দেখছি বিষয়টা। সেদিনের আসরে তিতাস আসেনি, তার শরীরটা ভালো লাগছে না। তাই নীরু এসে নীরবকে জানায়, ম্যাডাম গোঁসা করেছেন। কেন? আমি কি জানি। 7-5 ভাবতে ভাবতে তার হঠাৎ মনে পড়ে গেল কাল রাতের কথা। সে মনে মনে হাসে, না, আজ থাক, কাল ম্যাডামের রাগ ভাঙবে। আজ দশমী, মা স্বর্গে ফিরবেন আজ। 5 দিনের অফুরন্ত ভালোবাসার অপেক্ষায় আবারও একটা বছর অপেক্ষা করবে বাঙালি। সকালের পুজো শেষে এখন দুপুরের সিঁদুর খেলার আয়োজন চলছে। বিভা দেবী, চৌধুরী কিন্নি, কুন্তি দেবী, তিতাস, বিদিশা সবাই, এছাড়া পাড়ার মেয়ে বউরা সব লাল পাড় সাদা শাড়ি পরে তৈরি। তিতাসকে লাল পাড় সাদা শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে। খোপায় বেলির মালা, চোখে কাজল। বিভা দেবী, চৌধুরী গিন্নি দুজনেই বিদিশা আর তিতাসের নজর কাটে। আহা, লক্ষ্মী দুটি মেয়ে। নিচে ছেলেরা ঢাক বাজাতে ব্যস্ত, গান চলছে সাথে। পাড়ার সবাই এসেছে মাকে বরণ করতে। বাড়ির বউরা বরণের থালা হাতে নিয়ে নিচে নামছে, পিছনে বিদিশা এবং তিতাস। নীরব আপন মনে ঢাকে কাঠি মারছিল। তিতাসকে নামতে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এ কাকে দেখছে সে? এত সুন্দরী, এত অপূর্ব। নীরব নিজেকে যেন সামলাতে পারে না। সেদিন নীরুর কথা শুনে অপূর্ব বুঝে যায় তিতাসের ওপর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। তারপর দিনই সে বাড়ি ফিরে যায়। নীরু আটকায় না। একে একে বরণ করে সব সিঁদুর খেলতে শুরু করলে চৌধুরী গিন্নি তিতাসের গাল ভরে সিঁদুর দেয়। কুমারী মেয়ের সিঁদুরের ছোঁয়া।
নীরব সামলে থাকতে পারে না যেন। গাল ভর্তি সিঁদুর নিয়ে সবার সঙ্গে মেতে ওঠে তিতাস, নাচে। নীরবও যোগ দেয়। আজ তিতাসকে যেন এক বিন্দু ছাড়বার ইচ্ছে করছে না তার। সে সময় গুনে কখন রাগ ভাঙানোর সুযোগ পাবে। সন্ধ্যার পরে মায়ের শেষ আরতি সেরে সবাই প্রস্তুত হয় ভাসানের জন্য। একে একে ঠাকুর গাড়িতে তুলে নীরব নেমে যায়। খুঁজতে থাকে তিতাসকে। কিরে, যাবি না? না, তুমি যাও। আজ গেলে আর বলার সুযোগ পাবো না। যাও হে বীর বৎস, জয় করে আনো চাঁদকে। একে একে সবাই বের হলে নীরব উপরে গিয়ে খুঁজতে থাকে তিতাসকে। এ ঘর সে ঘর খোঁজার পর কোণের ঘরটায় জানলার কাছে সে দেখতে পায় তিতাসকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নীরব আস্তে দরজাটা আটকে এগিয়ে আসে তার দিকে। রাগ করেছেন ম্যাডাম? আচমকা নীরবের গলা শুনে চমকে ওঠে তিতাস। তুমি? না, রাগ করব কেন? সরো, নিচে যাব। আহা, এত রাগ? রাগ না হওয়াটা কি খুব অস্বাভাবিক নীরবতা? তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি তার উত্তর এখনো দাওনি আমায়। দেব তো, আজকে তোমার সব প্রশ্নের উত্তর দেবো। বলো, কি জানতে চাও? ভালোবাসো আমায়? নীরব তিতাসের আঁকুল দুটো চোখে তাকিয়ে থাকে। হাসি মুখে হাতে করে আনা সিঁদুর তার গাল ছাপিয়ে গলায় মাখিয়ে দেয়। তারপর নিজের দুটি ঠোঁট ডুবিয়ে দেয় তিতাসের তৃষ্ণার্ত দুটি ঠোঁটে। দূরে মায়ের ভাসানের শব্দ শোনা যায়। কাসর ঘণ্টা ঢাকের আওয়াজে মায়ের বিদায় বাণীর সাথে শুরু হলো আরো একটা নতুন অধ্যায়। নীরব ধীরে ধীরে জানালার পর্দাটা টেনে দেয়। আজ সে ভয় পাচ্ছে না, আজ তার আনছান করছে না। আজ সে কেবল ভালোবাসবে। প্রেমের সাধনায় মত্ত হবে দুজনে, জয় করবে ভালোবাসাকে। শরৎ শেষে হেমন্তের বিকেল এখন। সামনে কালী পুজো। নীরব গভীর ঘুমে আচ্ছন্ন। পাশে তার সেই ডায়েরিটিতে একটি বিশেষ পাতা খোলা। হঠাৎ ফোন বেজে উঠতে ঘুম কাটে তার। সে জানে কার ফোন। রিসিভ করতেই একগাল হেসে দেয় সে। তারপর ঝটপট বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। সামনের মাঠটায় স্কুল ফিরতি বাচ্চাদের খেলায় ভিড় জমেছে। সামনেই কালী পুজো উপলক্ষে রাস্তায় আলো দিয়ে সাজানো হয়েছে। লোকজন হালকা গরম পোশাক পরতে শুরু করেছে। নীরব এক মনে ফোনের ও প্রান্তের মানুষটির কথা শোনে। খাটের ওপর খোলা রয়েছে ডায়েরির একটি বিশেষ পাতা। তাতে লেখা, প্রেম কাকে বলে, ইকুয়াল টু প্রেম, ইকুয়াল টু তিতাস, ইকুয়াল টু ভালোবাসা। Ladies and gentlemen, you are under Laveria, the area of love, season 2. লাভেরিয়াতে আজ তুমি শুনলে পিয়াসা চৌধুরীর কলমে মন যে কি চায়। গল্পের বিভিন্ন চরিত্রে অনুষ্কা, অর্ণব, শৈথালী, সুস্মিতা, ঝুমা, অমর, সায়ন্তনী, বিশ্ব। আসবো আগামী সপ্তাহে আরও একটি ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ।